আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আজকে আবার একটু আউটডোর শুটিং, আউটডোর এবং দৃশ্যটা একটু মনোরম অন্য সময় চাইতে। তো আজকে আমি একটু অরাজনৈতিক, পুরোপুরি অরাজনৈতিক এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটা রাজনৈতিক আলোচনা করতে চেয়েছিলাম আর কি। হ্যাঁ, জানি না এটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, এবং আমাদের দেশে একটা জিনিস কি, এমন কোনো জিনিস নাই যেটা সবার ভালো লাগবে। এটা মনে করেন যার জন্য আমরা কোনো রাষ্ট্রীয় ঐক্যমতে পৌঁছতে পারি না কখনোই, এবং দেখা যায় যে অনেক ভালো কিছু করলেও তার একটা সমালোচনা করবে কেউ না কেউ। অথবা দেখা গেল যে একটা অত্যন্ত ভালো জিনিস কিন্তু দলীয় কোনো নেতা সেটা পছন্দ করতেছে না, যার জন্য দেখা গেল যে সেই দলের সদস্যরাও সেটা নিয়ে মানে সাংঘাতিক ধরনের তিরস্কারে লিপ্ত হয়ে গেল, এবং সেখানে কোনো যুক্তি নাই, মানে কি বলবো, কোনো মাপকাঠি নেই যে কেন, কী কারণে, প্রমাণহীন, তাও ওখানে নেগেটিভ কথা চলতেই থাকবে। এখন অনেক সময় যারা, বিশেষ করে যারা সরকারে আসছেন এবং যারা রাজনীতি করেন, যাদের দল ক্ষমতায় আছে, তারা কিন্তু বুঝতে পারেন যে অনেকগুলি আইনি জটিলতা বা আন্তর্জাতিক জটিলতার জন্য অনেক কাজ ওনারা করতে হয়তো সক্ষম হন না। ওই মেসেজগুলি কিন্তু জনগণ পর্যন্ত এসে পৌঁছে না যে কেন সক্ষম হন না, কারণ তাদের মধ্যে হচ্ছে কি, তারা খোলামেলাগুলি আলোচনা করতেও সাহস পান না, অথবা করতে চান না, অথবা গোপনীয় রক্ষা করার তাদের বাধ্যতামূলক, এরকম হইতে পারে আর কি। হ্যাঁ, রাষ্ট্রের আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ, এটা মিডিয়া বলতেছে। আমি দেশে থাকি না, তারপরে এখান থেকে বসে বসে বুঝি, যাদের সাথে আলোচনা করি, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা বলে, প্লাস ধরেন মিডিয়াতে বিভিন্ন জিনিস দেখি, নিউজে দেখি, তাতে মনে হয় যে আসলে সরকারের কিছু কিছু মন্ত্রণালয় ওনারা চেষ্টা করতেছেন অনেক ভালো কাজ করার জন্য, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রেই দেখা গেছে ওনার ব্যর্থতাটা ওনাদের সামনে চলে আসে। সুন্দর একটা আলোচনা হচ্ছিল ওই দিন, আমাদের একজন সম্মানিত আলোচক, একজন প্রখ্যাত আইনজীবী আবু হেনা রাজ্জাকি সাহেব আলোচনা করতেছিলেন যে একটা হত্যাকাণ্ডের বিচার হইতে পারে 7 দিনে, আর একটা হত্যাকাণ্ডের বিচার 7 বছরে হয় না। তার মানে কি, এখানে বিচার বিভাগকে যদি প্রেশার দেওয়া হয় তাহলে বিচার বিভাগ কাজ করে, প্রেশার না দিলে কাজ হয় না, এবং প্রেশারটা দিতে হবে কি সর্বোচ্চ কোনো জায়গা থেকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা, যে একটা শিশু মেয়েকে হত্যা করা হলো, রামিসা নাম ওর, ওটা নিয়ে আলোচনা হচ্ছিল আর কি। তো আমার মনে হলো যে এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত, যারা বিশেষ করে জনগণের টাকায় যাদের বেতন, তারা প্রত্যেকেই কিন্তু বাধ্য। ইভেন সে বলতে পারে হয়তো, হ্যাঁ আমি পুলিশের চাকরি করি না, পুলিশের চাকরি করো না, তুমি তো অন্য জায়গায় কাজ করো, তুমি ম্যাজিস্ট্রেট হলে তুমিও দায়ী, তুমি ডিসি হলে তুমি দায়ী, তুমি আনসার হলে দায়ী, আবার তুমি যদি নাজির হও তুমি দায়ী, কারণ তুমি জনগণের টাকায় বেতন নিচ্ছ। কাজে জনগণের কোনো না কোনোভাবে সুরক্ষা দেওয়া তোমার দায়িত্ব। এই সচেতনতা, মানসিকতা, এগুলি আমাদের বড়ই হব। হ্যাঁ, সব কিছু মনে হয় দায় ছাড়া, যে আমি কাজটা আমার মাথা থেকে সরাইতে পারলেই হয়। আমরা আমাদের সামনে একটা দুর্ঘটনা ঘটে, সেখানে নাগরিক হিসেবে দায়িত্ব আমাদের গিয়ে এটা বাধা দেওয়া, প্রতিহত করা, তাদেরকে ধরা, বাধ্যে রাখা, পুলিশকে খবর দেওয়া। না করে আমরা করি কি, আমরা ব্যস্ত, ওইটা একটা মিডিয়াতে আইনা ওই দৃশ্যগুলি বিক্রি করার জন্য আমরা আমাদের সেলফোন নিয়ে, ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে যাই। আমাদের সামনে মারতেছে কেউ, কাউকে না বাঁচে, আমরা ওখানে ওইটা ভিডিও করি। ভিডিও করা দোষের না, কিন্তু আপনার কোনো সামনে কোনো অন্যায় থাকলে সেই অন্যায়ের প্রতিবাদ না করা, এটা কিন্তু একদম মানে অপরাধ, একটা পাপ। তো যাই হোক, এখন যে সরকার আছে তারা সময়মাত্র ইলেকশন করে এসছে, তাদের অনেক দিনের যন্ত্রণা তারা সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, এবং আমার মনে হয় তাদের তো এই অত্যাচারিতের ভাষাটা তাদের সবচেয়ে বেশি আগে বোঝার কথা, কারণ তারা অ্যাবাউট 16-17 ইয়ার্স তারা অনেক অত্যাচারিত হয়েছেন, পলায় ছিলেন, অ্যারেস্ট হয়েছেন, মার খেয়েছেন পুলিশের, এবং অন্যায়ের শিকার হয়েছেন বিভিন্নভাবে।
তো ওনারও যদি এই মুহূর্তে আইসা, বিশেষ করে আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে বলতেছি আমি, ওনার পর্যন্ত এই বক্তব্য বুঝবি কিনা জানি না। ওনাকে আমি খুবই ভালো জানি এবং ওনাকে অনেক আগে থেকে আমি চিনি মানে আমার সাথে ব্যক্তিগতভাবে ওনার একসময় পরিচয় ছিল। উনি হয়তো এখন দেশের ধরতে গেলে উনি সেকেন্ড পাওয়ারফুল পারসন। আমি ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি। এখন হয়তো উনি আমাকে চিনবেন না বা অথবা না চিনার ভান করবেন। তো উনি ডেফিনেটলি একজন শিক্ষিত মানুষ। উনি বিসিএস কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে উনি এসেছেন, চাকরি করেছেন। উনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে অনেক দিন কাজ করেছেন। উনি সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তো দেশ সম্বন্ধে ওনার একটা সঠিক ধারণা থাকা উচিত আগে থেকেই। কী করিলে কী হয় একটা কথা আছে না, উনি বুঝতে পারবেন যে কোন জায়গায় চাপ দিলে কোন জায়গায় গিয়ে আওয়াজ হবে। হি শুড নো ইট ভেরি ওয়েল। এখন উনি যদি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে এতগুলি ডিপার্টমেন্ট ওনার আন্ডারে, এবং সংসদে থেকে উনি ধরতে গেলে সংসদ নেতার মধ্যেই কাজ করেন অনেকটাই। জানি না এটা তারেক জিয়া সাহেবের একটা হয়তো সূক্ষ্ম একটা তীক্ষ্ণ বুদ্ধির রেজাল্ট হইতে পারে। তো উনি এই মন্ত্রণালয়টাকে এই যে ঢিলাঢালাভাবে চালাচ্ছেন, এটা তো আমি দেখতেছি না। ইট ইজ নট গোয়িং ফরওয়ার্ড, এটা সামনে যাচ্ছে না, এক জায়গায় স্থবির হয়ে আসছেন। এখন উনি এত পাওয়ারফুল একজন মন্ত্রী, এত পাওয়ারফুল একজন নেতা, প্লাস কি বলবো আর, ওনার চেহারা নমুনা সুন্দর মাশাআল্লাহ। ওনাকে আমি সামনাসামনি দেখেছি। উনি আমার বাসায় এসেছিলেন, আমি যখন লস এঞ্জেলেসে থাকতাম। উনি আমার বাসায় 2 বার এসেছিলেন। এটা নিয়ে কোনো ক্রেডিটের কিছু নাই। উনি আসছেন হয়তো, উনি তো আর ক্ষমতা ছিলেন না তখন আসছেন। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম যে উনি যদি না পারেন এই মন্ত্রণালয়, আর সরকারে যদি এত উদার মানসিকতা থাকে, ওনারা তাহলে এমন করে না কেন? ঠিক আছে, ওনারা অন্য কোনো দল থেকে না কাউকে দেখ না। স্বরাষ্ট্রমন্ত্রী আমি বলি যে হাসনাত আবদুল্লাহকে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে দেখ, টেস্ট বেসিস দেখ, 3 মাসের জন্য দেখ, 6 মাসের জন্য দেখ, দেখেন না ও কী করতে পারে। অথবা আপনাদের তো অনেক লোকজন আসছে একদম, মানে বিশেষ করে জিয়াউর রহমান সাহেব তো একসময় পুলিশ চালাইছিল আর্মিকে দিয়ে। আপনাদের তো অনেক জেনারেল আছে আপনাদের খুবই কাছের, তাদের এনে একজনকে বসাই দেন না এখানে কি বলে প্রেশনে, ডেপুটেশনে। দেখেন কিভাবে মন্ত্রণালয় চালায়। কারণ এই ডিসিপ্লিনের বাইরে, এরা ডিসিপ্লিন এবং আইনকে ফলো করতে হবে, এবং জনগণের সুরক্ষার জন্য পুলিশের যে দায়িত্ব, এরা এই যে আমি কি বলে কেস নেব না, এজাহার নেব না, এরকম বলার তো দুঃসাহস কোনো পুলিশের ওসির কেন, আইজিরও হওয়ার কথা না। এই জিনিসগুলি আমি বলবো যে হয়তো কথাগুলি রাজনৈতিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি একদম পুরোপুরি অরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলতেছি। একদম মানে আছে না কোনো এর মধ্যে কোনো আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। এখানে আসলাম কারণ আমার চেহারাটা একটু ভালো দেখা যাচ্ছিল না, অন্ধকারে একটু আলোতে চলে আসলাম এখানে খোলামেলা। তো যাই হোক, আমি বলবো যে আপনারা যারা ক্ষমতায় আছেন, স্পেশালি তারেক জিয়া সাহেব, আপনি এসছেন এখানে ক্ষমতায়, আপনার দায়িত্ব আছে। এই রাষ্ট্রের মধ্যে আপনার বাবার অবদান আছে। উনি স্বাধীনতায় যুদ্ধ করেছেন, উনি বীরোত্তম। আপনার মা এখানে অনেক কষ্ট করেছেন, অনেক দিন কি বলবো কষ্ট ভোগ করেছেন। উনি বৃদ্ধ বয়সে উনি জেল খেটেছেন, ওনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, ওনার কোনো স্বাধীনতা ছিল না, ওনার চিকিৎসা ঠিকমতো হয়নি। ধরতে গেলে ওনার অনেকটা, আল্লাহ পাক জানেন ভালো কথা, এখানে হাসিনা সরকার তাকে অনেক অত্যাচার করছে, তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, অনেক কিছু। তো এগুলির প্রতিশোধ আপনি নেওয়ার সুযোগ এখন। প্রতিশোধ মানে কেমনে নেবেন? প্রতিশোধ নেবেন যে আইনের শাসন করে, ন্যায় বিচার করে দেশের মধ্যে দৃষ্টান্ত। প্রতিশোধ মানে তো হাসিনার আইন না মাইরে তো লাভ নেই, বা দলকে মাইরে লাভ নেই। বরঞ্চ আপনি এমন কাজ করেন যেটা দৃষ্টান্ত হোক, যে আমি দেখাই যে আমি কি করতে পারি, দেশের জন্য কতটুকু ভালো করতে পারি। তো আমার মনে হয় এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত আপনাদের। আপনারা যারা ক্ষমতায় আছেন চিন্তা করেন, কারণ ক্ষমতা তো খুবই সাময়িক জিনিস, এখন আসছে 2 দিন পর থাকবে না, তাই না? এই ক্ষমতাটা এখন আসে, এখন যদি কাজে না লাগান, একটা কথা আছে না, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এখন যদি আপনি এই ক্ষমতাটা কাজে না লাগান, হয়তো দেখা গেল যে সারা জীবন আফসোস করবেন, সারা জীবন আফসোস করবেন। হ্যাঁ, আমি বলবো যে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দরকার হলে এমন কাউকে দেন, স্পেশালি আমার মাইন্ডে আছে যে ঠিক আছে হাসানাত আবদুল্লাহকে দেন। এই ছেলেটা খুবই ভালো, খুবই কর্মঠ, এবং তার মধ্যে কোনো গ্রে এরিয়া নাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইয়েস অর নো, মাঝে মাঝে ও হইতে পারে, এগুলি নেই। আমরা দেখেন একটা কী একটা বিশ্রী অবস্থা, যে একটা প্রদীপ কুমার, মানে প্রদীপ যে সিনহা, মেজর সিনহা মারলো গুলি করে, মাইরে আবার পাড়া দিয়ে টেস্ট করলো মরছে কিনা, তারপরে সে 140টা না 147টা খুন করছে কক্সবাজার এলাকায়, তাকে হাসিনার মতো কুখ্যাত সরকার তাকে মৃত্যুদণ্ড দিয়ে গেল। সেই মৃত্যুদণ্ড আমি আফসোস আমার স্যার ইউনুস স্যার সেটা কার্যকর করতে পারলো না। আরে প্রধান উপদেষ্টা পারেন এমন কী ছিল? ওনার সমালোচনা হয়, ঠিকই আছে, হওয়া দরকার আছে। প্রধান উপদেষ্টার ক্ষমতা ছিল আমার মনে হয় যে কোনো সরকারের চেয়ে বেশি। উনি অনেক কিছু করতে পারতেন, উনি করেননি। কেন করেননি জানি না, ওনার অভিজ্ঞতা নাই, রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা নাই। তো এটা নিয়ে কী বলবার, যাই হোক, উনি যথেষ্ট সম্মানিত হয়েছেন সারা পৃথিবীতে, আবার বাংলাদেশে এই সরকার এসে ওনার সম্মান হানিও করছে। কী বলবো এটা। তো এখন যে ক্ষমতায় আসছেন তারেক জিয়া সাহেব, এখন যে সালাউদ্দিন সাহেব ক্ষমতায় আসছেন, আপনারা কেন পারেন নাই যে প্রদীপ, ওসি প্রদীপ সহ আরও যেগুলি আছে ক্রিমিনাল, যেগুলির মৃত্যুদণ্ড ঝুলে আছে, এগুলি কেন ঠিক করতে পারেন না? আপনি মৃত্যুদণ্ডগুলি কার্যকরী করেন। এগুলি মৃত্যুদণ্ড তো তাদের মায়েরা প্রতিশোধ নেওয়া তা না, কিন্তু এটা হলো আপনার পুরো ক্রিমিনাল ওয়ার্ল্ডকে সতর্ক করা। সারা দেশে যত ক্রিমিনাল আছে তারা সতর্ক হবে, ইভেন যারা ভারত আছে তারা সতর্ক হবে যে বাংলাদেশে তো আইনের শাসন আছে, সেখানে বিচার দ্রুত কার্যকর হয়, সেখানে অপরাধ করলে অপরাধের ছাড় নাই। এগুলি তো আপনারা করতে পারেন, করার সুযোগ আছে। এখন ক্ষমতা পাইছেন, বা কালকে ক্ষমতা চলে গেলে আর দেখেন হাসিনার মতো এত প্রোটেক্টেড, এত শক্তিশালী একটা ইন্ডিয়া ব্যাকড গভর্নমেন্টকে জনগণ তুলে দিয়ে উড়ে দিছে। এখন জনগণ যদি আস্তে আস্তে পিছনে চলে, আপনাদের পিছনে না থাকে, দেখবেন আপনারা নিজেরই চলে যাবেন। হাসিনার তো পাঠাইতেছে এই সংগ্রাম করে, এই রক্ত দিয়া, আপনারা কিন্তু এমনিই চলে যাবেন। জনগণ যদি নেওয়া যায় এমনি চলে যাবেন, কারণ আপনারা তো স্বৈরশাসক না, কাজে হইতে চান না। তো যাই হোক, এটা খুবই অরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বললাম। আমি রাজনীতি করি না, এবং রাজনীতি জিনিসটা আমার কাছে কেমনই মনে হয় যে একটা অসুখ, হ্যাঁ, অসুস্থতা। যারা রাজনীতি করে বা রাজনৈতিক দল করে, বাংলাদেশের অর্ধেক মানুষ অসুস্থ। একটা সুস্থ কথা বললে, এই যে আমি একটা ভিডিও করলাম, দেখেন না, এই ভিডিওটাতে আবার এর মধ্যে আবার নেগেটিভ কত কথা বলবে, আমাকে গালিগালাজ করবে। কারণ এটা হলো আমাদের সুশিক্ষার অভাব, সচেতনতার অভাব, নাগরিকের দায়িত্ব কী আছে সেটা না জানার কারণ। অনেক কারণ এগুলি হইতেছে। হ্যাঁ, আমি বিদেশে থাকি, আমার দেশে এখন আপনার ওসি প্রদীপের ফাঁসি দিলেই কি না দিলেই কি, কিন্তু দেশে ছিলাম ভাই, দেশে অনেক দিন ছিলাম, জীবনের অর্ধেকটা, প্রায় অর্ধেকটা, একটু কম সময় দেশে ছিলাম। দেশের জন্য ভালোবাসা আছে, দেশে আমাদের আত্মীয়স্বজন আছে, বন্ধুবান্ধব আছে। আমি দেশে যাই প্রতি বছর, দেশে বিনিয়োগ করি, দেশে আমার অনেক প্রজেক্ট আছে। তো আমি চাই যে বাংলাদেশ আগে আসুক, ভালো থাকুক পৃথিবীর অন্য দেশের তুলনায়। আমরা কেন একটা এই কী বলে নিজেদের দেশটাকে আমরা নাইজেরিয়া বানায় ফেলাইব, ওরকম কিছু একটা, উগান্ডা? নো, বাংলাদেশ তো ভদ্রলোকের জায়গা। এখানে তো ভালো ভালো মানুষের জন্ম হয়েছে, এখানে তো এত কলুষিত ছিল না আগে। এখন যে নতুন প্রজন্ম এসছে, যারা রিয়েলি তারা গুড, তারা টেকনোলজিতে গুড, তাদের চিন্তা ভাবনা গুড, এবং তারা ওই 71-এর চেতনা আর রাজাকার আলবদর নিয়ে তাদের চিন্তা ভাবনা নাই। এই ব্যবসা ছাড়েন, এই ব্যবসাটা কিন্তু অনেক পুরনো ব্যবসা, ওই সমস্ত ব্যবসা এখন চলবে না। যেমন ঢাকা শহরে দেখেন না, আর এখন ওই প্যাডেল রিক্সা চলে না, ওই রকম অবস্থা কিন্তু ওই যে। এবং এই ধরনের পলিটিক্স যারা করতে আসবে, তাদেরকে জনগণ দেখেন না কীভাবে দৌড়ানি দেয়। আপনাদের সংসদে তো উঠে রাখছেন দু একজন, যে মুক্তিযোদ্ধার বয়ান দেয়, অথচ মুক্তিযুদ্ধ কী ঠিকমতো জানেও না, কী জন্য করছে সেটারও কোনো ফিলোসফি তাদের মধ্যে নাই। আরে ভাই, গিয়া মুক্তিযুদ্ধের ট্রেনিং নিলাম আর যুদ্ধ করলাম বা করলাম না, মুক্তিযুদ্ধ হয়ে গেলাম, আমি দেশের মালিক? নো, নট রিয়েলি। আপনার রোল ওটি পর্যন্ত ছিল যুদ্ধ করার জন্য, যাতে আপনাদের সম্মান দেবে। কিন্তু আপনি মুক্তিযুদ্ধ হয়েছেন, আপনাকে হিসাব ব্যবসায়ী হইতে হবো, এমপি হইতে হবো, রাষ্ট্রনায়ক হইতে হবো, এটা কোনো লেখা ছিল না কোথাও। এ ধরনের ফাইজলামি যাতে করে, তাদের সংসদ থেকে বাদ দিয়ে দেওয়া উচিত তারেক জিয়ার। বিশেষ করে যারা লুবি, বড় বড় ব্যবসায়ী, তাদের এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে, তাদের ধরা দরকার যে তুমি ব্যবসায়ী হিসেবে ব্যবসা করো, তোমার এখানে মন্ত্রী হওয়ার দরকার কি, ব্যাংকের মালিক হওয়ার দরকার কী আছে? ব্যাংকের ব্যবসা করো, ব্যাংকিং ব্যবসা যারা করবে তারা অন্য ব্যবসা যাবে না, যারা পত্রিকা ব্যবসা করবে তারা অন্য ব্যবসা যাবে না। এই ধরনের আইন আনুন, দেখবেন যে অনেক ভালো হবে। এই ধরনের আইন আনলে অনেক ভালো হবে, দেশের কল্যাণ হবে। যে তুমি সব কিছু একলা খাইতে পারবো না, তুমি খাইবা ডাল দিয়ে ভাত খাইবা, তুমি মাংস খাইতে পারবো না, আবার মাংস দিয়ে খাইলে তুমি ডাল খেতে পারবো না, আবার দুধ দিয়ে ভাত খেলে তুমি এটা খেতে পারবো না। করে দেন সময় আপনাদের এখন সময় সুযোগ আছে। এই আরও 4.5 বছর আপনার বা 5 বছর ক্ষমতায় থাকবেন আগামী ইলেকশনের আগে। আপনারা এখন দৃষ্টান্ত স্থাপন করেন, আপনার বাবা মার সম্মান আকাশে উঠান, মাটিতে নামায়েন না।
ওনারা অনেক ভালো কাজ করেছেন বা করার চেষ্টা করেছেন, করতে পারেননি, কিন্তু কষ্ট করছেন। আপনার বাবা জীবন দিয়ে গেছেন এই দেশের জন্য। যুদ্ধ করার সময় একসময় রিস্ক দিয়েছেন, আবার জীবনটা দিয়েই গেলেন দেশের জন্য। কারণ উনি ওই কারাপ্টেড পাবলিকের লিস্ট করতে গিয়ে উনি মারা গেছেন, যাদেরকে উনি ধরবেন। আমার মনে হয় এখনই তাদেরকে ঠাঙ্গানি দেন, সময় থাকতে, ক্ষমতা থাকবে না 2 দিন পরে। তো যাই হোক, যাদের খারাপ লাগবে আমি সরি, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই এখানে, বা আপনাদের সাথে কোনো ঝগড়া বিবাদের কোনো প্রয়োজন নেই। আপনারা খারাপ কমেন্ট লিখতে পারেন, লিখেন, অসুবিধা নেই, কিন্তু দেশের স্বার্থে কথা বলেন। দেশের স্বার্থে যে কথা বলবে তার সাথে আমি আছি, জনগণের সাথে যে কথা বলবে আমি তার সাথে আছি। সে জামাত হোক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, রাজাকার পার্টি হোক, কমিউনিস্ট পার্টি হোক, এই জাতীয় পার্টি হোক, দেশ এবং জনগণের কল্যাণে যে কথা বলবে তার সাথে আমি আছি। এখানে খালি নিজের প্রচারের জন্য, নিজের ক্ষমতার জন্য, তাদের সাথে আমি নাই। আমি নিজেও যদি এখানে মানে নিজেকে ফুটানোর জন্য কোনো বক্তব্য দিয়ে থাকি, আল্লাহ আমাকে মাফ করুক, এটা করা উচিত না আমার। আমি দিতেছি মোটিভেশনাল কথা বলতেছি, একটু আহ্বান জানাতেছি যে আপনারা রাজনীতি করলে সুস্থ রাজনীতির মধ্যে আসেন, রাজনীতিকে আগে একদম পরিশুদ্ধ করেন, দেখবেন রাজনীতিতে এত লোক আসবে না তখন আর। ভালো লোকরা আসবে, ঠেলামেলা দিতে হবে। আমরা যখন আগে দেখতাম ছোটোবেলা, বাড়ি ঘেরাও দিত লোকজন এসে, গ্রামের পুরো বাড়ি ঘেরাও দিয়ে বসে থাকতো তারা, যে আপনাকে ইলেকশন করতে হবে, আপনাকে মেম্বার ইলেকশন বা চেয়ারম্যান ইলেকশন করতে হবে। ওই লোক পলাই দিত ইলেকশন না করার জন্য, তাকে জোর করে এনে ইলেকশন করাইত। আমরা ওই ধরনের দিন চাই, যেখানে আপনার মানুষ ভালো লোকের পিছনে ঘুরবে। ওই যে মস্তান তারা পালে, মাফিয়া গ্রুপ, এদের পিছনে যাবে না, অর্থ দিয়ে কাউকে কিনা যাবে না। তো যাই হোক, অনেকগুলি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এগুলি, এই সমস্ত প্রতিষ্ঠান আমাদের দেশে ছিল আগে, ধ্বংস হয়ে গেছে এখন। এবং সবচেয়ে প্রথম প্রতিষ্ঠান হলো পরিবার। পরিবারের মধ্যে সুন্দর করে একটা ছেলেকে ছোটো বাচ্চা থেকে মানুষ করা, তাকে আদর্শ শেখানো, এই ভ্যালু বা আদর্শ এটা যদি না থাকে, পরিবার ধ্বংস হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যায়। কাজে আমরা আসেন, আমরা রিস্টোর আওয়ার ভ্যালুজ, আমাদের এই মূল্যবোধকে আমরা আবার পুনরায় স্থাপন করি, পুনরায় গড়ে তুলি। তাইলে দেশ ভালো হবে, জনগণ ভালো হবে, সমাজ ভালো হবে, পরিবার ভালো হবে, আপনি নিজেও ভালো থাকবেন। অনেকক্ষণ কথা শোনার জন্য অনেক ধন্যবাদ, ভালো লাগছে। আপনাদেরকে এই কথাগুলি বলে দিলাম, আমার মনের মধ্যে ছিল। আপনাদের ভালো লাগলে বলবেন ভালো লাগছে, খারাপ লাগলে বলবেন খারাপ লাগছে, ঠিক আছে। একটু দৃশ্য দেখেন, এখানে সুন্দর দৃশ্য, পুলের পাড়ে, এখানে পুলের পানি খুবই পরিষ্কার। চারদিকে দেখেন কত গাছপালা, একদম মানে গাছপালা দিয়ে পুরাই একদম পরিবেষ্টিত। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। আবার কথা হবে অন্য একটা প্রসঙ্গ নিয়ে, বা একই প্রসঙ্গ চলে আসতে পারে। প্রসঙ্গ তো আমরা তো মানুষের প্রসঙ্গই থাকবে, অন্য কোনো এলিয়েনের প্রসঙ্গ আসবে না, দেশের প্রসঙ্গ থাকবে, হয়তো আমেরিকার প্রসঙ্গ থাকতে পারে পরের বার। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।